শাওরিন ফ্রেন্ডকে দিয়ে নতুন সিম এনেছে, উদ্দেশ্য কণ্ঠ চেঞ্জ করে রাহাতকে ফোন করবে। রাহাত ভাইয়া, দাঁড়াও, আজ তোমাকে একটু ধোলাই দিব। তুমি এত বড় মাথা মোটা, তোমার ওই মোটা মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করে। শাওরিন দোয়া পড়ে নিল, যতই বলুক যদি ধরা খাই তবে ওই রাহাত ভাই ওকে কাঁচা খেয়ে ফেলবে। রাহাত ড্রয়িং রুমে বসে ফোন টিপছে, তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা পিক করে। হ্যালো, কে বলছে? আমি কে জেনে লাভ নেই, কিছু বলার আছে বলে ফোনটা রেখে দিব। তা বলে ধন্য করুন, কিন্তু পরিচয় তো দিবেন। আপনি কি বয়রা? বলছি তো, নাম জেনে কাম নেই। যেটা বলি সেটা শোনেন। আচ্ছা বলুন, আপনি নিজেকে কি মনে করেন? একটু সুন্দর হয়েছেন বলে কি মেয়েদের নাকে দড়ি দিয়ে ঘোরাবেন? দেখুন, আজকাল গার্লফ্রেন্ড বানানো কোনো ব্যাপার না, আর হাজার হাজার গার্লফ্রেন্ড বানানোর মধ্যে কোনো বীরত্বও নেই। এই সব করে সময় নষ্ট না করে যার সাথে সারা জীবন থাকবেন তাকে খোঁজেন, তাকে বুঝুন। ফ্লার্ট আর পিওর লাভের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যাদের সাথে ফ্লার্ট করেন তারা আপনাকে আপনার বিপদে ছেড়ে চলে যাবে। আপনি ধরে রাখতে চাইলে আপনার হাত কেটে দিয়ে চলে যাবে। কিন্তু যে আপনাকে সত্যিকারের অর্থে ভালোবাসবে সে আপনার হাজার বিপদেও আপনাকে ছেড়ে যাবে না। আপনি চাইলেও ছাড়াতে পারবেন না, ফেভিকলের আঠার মতো লেগে থাকবে। তাই এইসব না করে সময় নষ্ট করবেন না, আপনার পাঁজরের হাড়কে খোঁজেন। পাঁজরের হাড়? আপনি এটাও জানেন না? স্বামীর পাঁজরের হাড় দিয়েই তো স্ত্রী তৈরি হয়। ও, তাই নাকি? জি। এই যুগে এত সহজ সরল হলে হয় না। মানুষের মন বোঝার চেষ্টা করুন, স্পেশালি মেয়েদের। সে যাই হোক না কেন, আপনার আশেপাশে কেউ হোক, আপনাকে ভালোবাসে, আপনার সাথে থাকতে চায়, এমন মানুষটাকে খুঁজে বের করুন। আমার কথা ফালতু মনে হচ্ছে? তাহলে আপনার আশেপাশের এমন কাউকে দেখুন যে কিনা সত্যিকারের প্রেমে পড়েছে, কাউকে ভালোবাসে। তাকে দেখুন, তার অনুভূতিগুলোকে দেখুন। তবেই বুঝতে পারবেন সত্যিকারের ভালোবাসা কতটা প্রশান্তি দেয়। যেদিন আপনি প্রেমে পড়বেন সেই দিন বুঝবেন ভালোবাসায় কতটা সুখ শান্তি আছে। কষ্টও আছে, যে ভালোবাসায় কষ্ট নেই সেই ভালোবাসায় মজা নেই। যাই হোক, দোয়া করি আপনি আপনার ভালোবাসার মানুষকে একটু বোঝেন, তাকে ভালোবেসে জীবন পরিপূর্ণ করুন। বলেই খট করে ফোনটা কেটে দিল। শাওরিন জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল। রাহাত তখনও কানে ফোনটা রেখে দিয়েছে, সরায়নি। রোদকে হাতে ট্রে নিয়ে আসতে দেখে কান থেকে ফোনটা নামায়, তারপর ভাইকে পর্যবেক্ষণ করে। সে তো ফুলের প্রেমে ডুবে মরছে, ফুলকে ভালোবাসে, কত খুশি ওর ভাই। ফুলের অসুস্থতার সময় ওর খেয়াল রাখছে, ফুলের জন্য কত চিন্তিত, ফুলের কত কেয়ার করে। রাহাত মেয়েটার কথা ভাবছে, মেয়েটা ঠিকই বলেছে। এভাবে ২-৪ দিন মেয়েটার সাথে চক্কর না চালিয়ে যাকে নিয়ে সারা জীবন থাকবে তাকে বেছে নিক, কিংবা তার জন্য নিজের ভালোবাসা জমিয়ে রাখো। আরে রোদ্দুর, তুমি তো দেখছি প্লেট খালি করে এনেছো। তোমার এত মানে জানতাম না তো। ফুলের মা ট্রে হাতে নিতে নিতে বলল। রাহাত বলল, মান্য করে না মানে? ভয় পায়, ভয়। ভাইয়াকে তানহা অনেক ভয় পায়। ফুলের মা রাহাত আর রোদকে বলল, যাক, আমার মেয়ের ভাগ্যটা অনেক ভালো, তোদের মতো দুটো ভাই পেয়েছে। তোরা ওকে বোন হিসাবে অনেক ভালোবাসা দিয়েছিস। রাহাত রোদের দিকে চেয়ে হাসছে, পারলে মেঝেতে বসে হাত পা ছড়িয়ে জোরে জোরে হাসতো, কিন্তু তার উপায় নেই। রোদ রাহাতের দিকে চেয়ে অস্পষ্ট স্বরে বলল, বোন। রোদ গালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, হায় রে শাশুড়ি মা, তুমিও আমার মন বুঝলা না। আমি যাকে নিজের বাচ্চার মা বানাতে চাই তাকে তুমি বোন বানাচ্ছ। ৭ দিন পর আজকে আমি ভার্সিটিতে যাচ্ছি। বাসার কেউ আমাকে এতদিন ভার্সিটিতে যেতে দেয়নি, বিশেষ করে রোদ ভাইয়া। এই ৭ দিন ভাইয়া আমার অনেক খেয়াল রেখেছে, যেন আমি ছোট্ট একটা বাচ্চা। যাই হোক, বেবি পিঙ্ক কালার চুড়িদার পরেছি, কানে ছোট্ট ঝুমকো, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, হাতে ঘড়িগুলো চুড়িগুলো বা ছাড়া, কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বের হচ্ছি। রুম থেকে বের হয়েই রোদ ভাইয়াকে দেখতে পেলাম। ভাইয়া হাতা কাটা শ্যাওলা রঙের টি শার্ট আর সাদা 3/4 প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। বারবার রুমে যাওয়া আর চোখে পড়ে গেল, কিন্তু এভাবে তাকানোর কারণ কি? আমি আগাতেই বললাম, ভার্সিটি যাচ্ছি না বেড়াতে, চুল বাঁধ, নয়তো কাঁচি দিয়ে কেটে আমার মতো করে দেব। আমি ভয়ে ঢোক গেলাম।
ওনাকে নিয়ে বিশ্বাস নেই, কেটেও ফেলতে পারে। আসলে ভাইয়া শাওয়ার নিয়েছি তো, তাই আর কি। এত সকালে কে শাওয়ার নিতে বলেছে? নিয়েছিস ভালো কথা, ড্রাই করে নিতে পারিসনি? গাড়ি থেকে নামার সময় চুলগুলো বেঁধে বের হবি। আমি মাথা নাড়িয়ে বললাম আচ্ছা। ভার্সিটি যেতেই রিশাদ ভাইয়া এগিয়ে এলো। রোদ ভাইয়া এই ছেলের থেকে দূরে থাকতে বলেছে, তাই দূরে থাকি। রোদ ভাইয়ার কথা অমান্য করতে ইচ্ছে করে না। হেই তানহা, তুমি নাকি অসুস্থ ছিলে, এখন কেমন আছো? আমি ওনার দিকে না তাকিয়ে এই হাঁটা অবস্থায় বললাম, ভালো। তুমি এমন কেন? আমার সাথে কথা বলতে চাও না কেন? আমার ইচ্ছে করে না তাই। কেন ইচ্ছে করে না? আমি দাঁড়িয়ে গেলাম, ওনার সাথে কথা বলার প্রয়োজন, নয়তো এইভাবে পিছিয়ে পড়ে থাকবে। সরি রোদ ভাইয়া, আমি জবাব দিলাম। ইচ্ছে কেন করবে? কারণ আমি তোমাকে ভালোবাসি। এই প্রথম কেউ আমাকে ভালোবাসি বলছে। আমার অন্য মেয়েদের মতো হৃদয়ে শিহরণ জাগানোর কথা, কিন্তু আমার প্রচন্ড রাগ হচ্ছে। ভালোবাসা কিসের ভালোবাসা? ভালোবাসা বলতে কিছুই নেই। আমার মা বাবাও ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু কয়েক বছর যেতেই বাবা অন্য মহিলাতে আসক্ত হলো। ছোট্ট একটা মেয়ে থাকা সত্ত্বেও সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। এলোমেলো হয়ে গেল সেই ছোট্ট মেয়ের জীবন। অন্যের বাড়িতে অবহেলা পেয়ে পেয়ে বড় হলো। একে ভালোবাসা বলে? এই ভালোবাসা আরো একটি ছোট্ট ফুলের জন্ম দিবে, সেও অন্যের দয়া নিয়ে বাঁচবে। ঘৃণা করি আমি ভালোবাসাকে। আমি রিশাদকে বললাম, তো তো কি, তুমিও আমাকে ভালোবাসবে? মগের মূল্য নাকি? আর তাছাড়া কেন রাজি হব? রাজি হওয়ার দুটো কারণ থাকে। এক, টাইম পাস। দুই, বিয়ে। কিন্তু আমার কাছে টাইম পাস করার মতো টাইম নেই। আর বিয়ে, সে তো আমার বাসায় বিয়ের জন্য তোড়জোড় চলছে। সো কোনো রিজন নেই। কিছুটা অবাক হয়ে তোতলিয়ে বলল, বিয়ের তোড়জোড় চলছে মানে? আপনার এত এত বড় মাথায় এই ছোট্ট কথা ঢোকে না? অবশ্য ঢুকেছে। আর আপনি যা ভাবছেন ঠিক ভাবছেন। আশা করি আমাকে বিরক্ত করে নিজের সময়টা নষ্ট করবেন না। বিরক্তি নিয়ে চলে এলাম। তারপর 2 দিন ভালো কাটলেও তারপর শুরু হলো রিশাতের ছাঁচড়ামি। আমার হবু স্বামীকে দেখতে চাই, তবেই বিশ্বাস করবে। এখন আমি স্বামী পাবো কোথায়? রোদ ভাইয়াকে বলার সাহস হলো না, তাই রাহাতকে সব খুলে বললাম। আমাকে নিশ্চিন্তে ভার্সিটিতে যেতে বলল। 2টো ক্লাস করার পর রাহাতের ফোন এলো। আমি ক্লাসরুম থেকে বের হয়ে রাহাতের সামনে যেতেই রাহাতের সাথে রোদ ভাইয়া লাল টি শার্টে লাল রাজপুত্র লাগছে। কিন্তু আপাতত রোদ ভাইয়াকে দেখে আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে। রোদ ভাইয়াকে সাথে নিয়ে এসেছে, ওই এই ওর সমাধান? রোদ ভাইয়া জানতে পারলে আমাকে থাপড়ানো শুরু করবে। আমি রাহাতের দিকে ইশারা করতেই ও ইশারায় রিল্যাক্স হতে বলল, কিন্তু আমি রিল্যাক্স হতে পারছি না। ওভাবেই দাঁড়িয়ে আছি। রাহাত কি করতে চাইছে বুঝতে পারছি না। ওদের সাথে ক্যান্টিনে বসে আছি, তখনই রিশাদকে দেখতে পেলাম আমাদের দিকে আসছে। আমি রাহাতকে ইশারা করলাম। রাহাত রিশাদকে দেখে কিছু একটা ভাবছে। রোদ ভাইয়া কেমন চুপচাপ আছে। এত চুপ থাকার কারণ খুঁজে পাচ্ছি না। রিশাদ সামনে এসে দাঁড়ালো। রোদ ভাইয়া আর রাহাত পর্যবেক্ষণ করছে। হয়তো অপরিচিত লাগছে। আমাকে জিজ্ঞেস করলো, এরা কে? আগে দেখেছি বলে মনে তো পড়ছে না। রোদ ভাইয়া রিশাদের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আমি বললাম, ওরা আমার মেহমান। রাহাত উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, তানহা, কে ইনি? সিনিয়র। হাই ভাইয়া। আমি রাহাত তানহার কাজিন প্লাস ফ্রেন্ড। আর রোদ ভাইয়াকে দেখিয়ে, ইনি হলেন তানহার উঠবি। রাহাতের কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকালাম। ভেতরে আমার হেঁচকি উঠে গেছে। আমি রোদ ভাইয়ার দিকে তাকাতেই দেখি উনিও আমার মতো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন। আমি রাহাতের হতবুদ্ধি দেখে হতবাক। শেষে রোদ ভাইয়াকে উঠবি বানিয়ে আমাকে উদ্ধার করতে এসেছে, না ডোবাতে চাইছে? রিশাদ আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল, সত্যি তোমার উঠবি? আমি একবার রোদ ভাইয়ার দিকে আর একবার রাহাতের দিকে চাইলাম। রাহাত আমাকে ইশারা করলো হ্যাঁ বলতে। আমি রিশাদের দিকে তাকিয়ে দেখি উনি সন্দেহ নিয়ে আমার দিকে চেয়ে আছে। না, তার সন্দেহ বাড়াতে দেওয়া যাবে না। তাই আমি মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি করে বলে উঠলাম, হ্যাঁ। আমি আর রোদ ভাইয়ার দিকে তাকানোর সাহস পেলাম না। মনে মনে রাহাতকে ইচ্ছা মতো গালি দিচ্ছি। রিশাদ রোদ ভাইয়ার সাথে হ্যান্ডশেক করে ব্যস্ততা দেখিয়ে চলে গেল।
আমি রাহাতের মাথায় মেরে বললাম, কি হলো? তোকে হেল্প করলাম, আমার কাজ শেষ, আমি এখন যাই, আমার কোচিং আছে, তুই ভাইয়ার সাথে আসিস। রাহাত আমাকে আজরাইলের হাতে দিয়ে চলে গেল। আমি সাথে সাথে রোদ ভাইয়ার দিকে তাকালাম। উনি ভুরু নাচিয়ে বলল, আমি তো উঠবি? আমি ভয়ে ঢোক গিলে বললাম, আমি কিছু বলিনি, দেখলেনি তো, রাহাতই বলেছে। কিন্তু আমি তো শুনলাম তুইও বলেছিস। আমি তো বাধ্য হয়ে বলেছি, ইচ্ছে করে বলিনি। ভাইয়া রহস্যময় হাসি দিয়ে বলে, চল, আজকে আর ক্লাস করতে হবে না। আমি মাথা নাড়িয়ে সাই দিয়ে ভাইয়ার পেছনে পেছনে গেলাম। গাড়িতে উঠে বসলাম। ভাইয়া ড্রাইভ করছে, কিন্তু বাড়ির পথে না, অন্যদিকে। আমি ভয় পেয়ে গেলাম। ভাইয়া আমার কোথায় যাচ্ছে? উঠবি বানাবি আর ডেটে যাবি না? কি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বললাম তো, ইচ্ছে করে বলিনি, রাহাতের জন্য বলেছি। রাহাত, রাহাতের জন্য তোকে এই ছেলেটা এতদিন ধরে ডিস্টার্ব করছে, তুই একবারও আমাকে বললি না। রাহাতকে বলেছিস আমি তোকে কি শর্ত দিয়েছিলাম অ্যাডমিশন নেওয়ার সময়, ভুলে গেলি? রাহাতকে বলতে পারলি, আমাকে বলতে পারলি না? আমি যাকে বলতে কমফোর্ট ফিল করেছি তাকেই তো বলেছি। রোদ ভাইয়া চোখ মুখ খিচে চেঁচিয়ে বলল, আমি তোর কেউ না? আমি তোর জন্য কিছুই করিনি? আমি কি তোর মনে একটুও জায়গা করতে পারিনি? আমি কি এতটাই খারাপ? আমার কি কোনো মূল্য নেই তোর কাছে? আমি ভাইয়ার চিৎকারে কেঁপে উঠি, ভয়ে কুঁকড়ে যাচ্ছি। আমি আমতা আমতা করে বললাম, আমি বুঝতে পারিনি আপনি এতটা রিয়াক্ট করবেন। আপনি আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ওই দিন ফুচকা খাওয়ার পরে যা হয়েছে তা সাহস পাইনি। প্লিজ, সরি, আর এমন হবে না। ভাইয়া আমার দিকে চেয়ে বলল, মনে থাকে যেন, আজ মাফ করে দিচ্ছি, পরবর্তীতে মাফ পাবি না। এক এক ভুলের জন্য একবার মাফ করি, দ্বিতীয়বার নয়। আমি বললাম, মনে থাকবে। কিছুক্ষণ নীরবতা, দুজনের মাঝে কেমন নিরিবিলি রাস্তা। কিন্তু কোথায় যাচ্ছি জানার জন্য মন আকুপাকু করছে। তাই জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি? রোদ ভাইয়া বাঁকা হেসে বলল, শিক্ষা সফরে। তোকে শিক্ষা দিতে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছি। আমি ওনার কথার আগা মাথা বুঝতে পারলাম না। বুঝতে পারছি, বিপদে রেড সিগন্যাল মানে? গেলেই বুঝতে পারবি। না, আমি কোথাও যাব না, আমি বাসায় যাব, প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো। আমি যাব না, যাব না আমি। রোদ ভাইয়া বিরক্ত হয়ে বলল, আরেকটি বার চেঁচাবি, ধাক্কা মেরে চলন্ত গাড়ি থেকে ফেলে দিব। এখানে হাত পা ভেঙে থাকলে কেউ আসবে না তোকে সাহায্য করতে, কারণ এখানে মানুষ নেই। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম, আসলেই আশেপাশে মানুষ নেই, তেমন গাড়িও নেই রাস্তায়। তাই চুপচাপ থাকাটাই শ্রেয়। অনেকটা সময় পর ভাইয়া গাড়ি থামালো। চেয়ে দেখি নদীর পাড়। আমি দৌড়ে নেমে গেলাম। কি সুন্দর শান্ত পরিবেশ, চারপাশে ছোট ছোট গাছগাছালিতে পরিপূর্ণ। কিছুটা দূরে নদী, বালু ধু ধু করছে, স্নিগ্ধ বাতাস বইছে, দূরে কিছু নৌকা চলছে। দুপুরবেলা, তাই আশেপাশে মানুষ নেই বললেই চলে। আমি নদীর ধারে গেলাম। পানিগুলো টলমলো করছে, ইচ্ছে করছে নেমে সাঁতার কাটি। কি সুন্দর পানিগুলো ঢেউ খেলে যাচ্ছে, আর ঢেউগুলো ধীরে ধীরে আছড়ে পড়ছে। মনে হচ্ছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। নৌকার ঘাঁটি দেখতে পেলাম, সেখানে বসে জুতা খুলে পানিতে পা ডুবিয়ে দিলাম। অসম্ভব ভালো লাগছে। প্রায় 10-15 মিনিট পর আমার হুঁশ হলো, আমি তো একা আসিনি, রোদ ভাইয়াও এসেছে। ভাইয়া কই? আমি ঘাড় ঘুরিয়ে ভাইয়াকে খুঁজছি, ভাইয়া নেই। তারপর আশেপাশে দেখলাম, কোথাও নেই। আমি উঠে ভাইয়াকে আশেপাশে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। গেল কোথায়? আমার ভয় লাগতে শুরু করলো, হাত পা কাঁপছে। গাড়ি যেখানে রাখা ছিল সেখানে গেলাম, গাড়িও নেই। গাড়িটা না দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। গাড়ি নেই, ভাইয়া নেই, এমন একটা জায়গা, কোনো মানুষ নেই। ভাইয়া কোথায় গেল? আমাকে ফেলে চলে গেল না তো? আমাকে ভাইয়া এই শাস্তি দিল? ভয়ে আমি কেঁদে ফেললাম। এমন একটা নিরিবিলি জায়গা, আমি কিছুই চিনি না। পার্স আর ফোন গাড়িতেই। এখন আমি বাসায় কি করে যাব? ভাইয়া আমার সাথে এমনটা করতে পারলো? আমি জোরে জোরে ভাইয়ার নাম ধরে ডাকছি, এদিকে সেদিকে হাঁটছি আর ভাইয়াকে ডাকছি। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। অচেনা জায়গায় আমাকে ফেলে চলে গেল। চিৎকার করে ডাকছি, রোদ ভাইয়া,
অপরদিকে রোদ আইসক্রিম 7 আপ নিয়ে এসে দেখে ফুল নেই। ফুল যেখানে বসেছিল সেখানের জায়গা ফাঁকি। অজানা ভয়ে রোদের বুক মোচড় দিয়ে ওঠে। আশেপাশে ফুলকে খুঁজতে থাকে আর আস্তে আস্তে নাম ধরে ডাকতে থাকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে অস্থিরতায় ভুগছে, ছটফট করছে। ফুল তুই কোথায়? হঠাৎ করে ফুলের কান্না মিশ্রিত কণ্ঠে রোদ ভাইয়া ডাক শুনতে পেল। রোদ হাত থেকে সব ফেলে ফুলের কণ্ঠের শব্দের দিকে ছুটছে তো ছুটছে, থেমে যায়। ফুল অন্যদিকে ঘুরে হাতে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। ফুলকে দেখে রোদের প্রাণ ফিরে এলো। মনে হচ্ছিল রুহু কেউ নিয়ে গিয়েছিল। প্রাণহীন দেহটা নিয়ে যাওয়া মাত্রই ছুটছিল। ফুলের মধ্যে ওই রুহু ছিল। ফুলকে দেখায় রুহুটা শরীরে ফিরে এলো। রোদ মৃদু স্বরে বলল, ফুল। আমি ঝিমিয়ে পড়া চিরচেনা কণ্ঠস্বর, ফুল শব্দটা শুনে পেছনে ঘুরে হাত থেকে জুতাটা ফেলে এক দৌড়ে রোদ ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি 2 হাতে তার টি শার্টটা আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছি। রোদ ভাইয়ার হাতের অস্তিত্ব আমার পিঠে অনুভব করছি। আমি কান্না থামাতে পারছি না। ফুল, কি হয়েছে? কাঁদছিস কেন? ভয় পেয়েছিস? এই দেখ, আমি আছি, ভয় পাস না। তুই কোথায় চলে গিয়েছিলি? আমি রোদ ভাইয়ার কথা শুনছি, কিন্তু কান্নার জন্য উত্তর দিতে পারছি না। আমি ওভাবেই আছি। রোদ ভাইয়া আমাকে কিছু জিজ্ঞেস করছে না, হয়তো আমার কান্না থামার জন্য। সব সময় আমি তার হৃদস্পন্দন অনুভব করি, খুব জোরে হার্টবিট প্রবাহিত হচ্ছে। রোদের অন্যরকম অনুভূতি হচ্ছে, যে অনুভূতি তার কখনো হয়নি। তার স্বপ্ন রানী ওর বুকের মাঝে চুপটি করে মাথা গুজে আছে। সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। নানান চাওয়া পাওয়া সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে সময় থেমে যাক, কিছু মুহূর্তের জন্য ফুল সবকিছু ভুলে যাক। কিছু আবদার মিটিয়ে নি। ফুলের চোখের পানিতে রোদের টি শার্ট ভিজে যাচ্ছে। কান্নার মাঝে মাঝে একটু পর পর ফুল কেঁপে উঠছে। ফুলের কাঁপুনির সাথে সাথে তার ভরা নিঃশ্বাস বাড়ছে। ফুল। আমি কিছুটা স্বাভাবিক হলাম। তারপর বুঝতে পারলাম আমি রোদ ভাইয়াকে জড়িয়ে ধরে আছি। আমি তাড়াতাড়ি করে সরে গেলাম, চোখ মুছে ব্যস্ত হয়ে পড়লাম। কি হয়েছে? ভয় পেয়েছিস? তার কথায় আমার রাগ হলো। তুমি এত খারাপ কেন? আমাকে এমন এক জায়গায় ফেলে কিভাবে গেলে? আমি কত ভয় পেয়েছি জানো? বলেই আবারও কাঁদতে লাগলাম। রোদ ভাইয়া কাছে এসে অপরাধীর ভঙ্গিতে বলল, ফুল প্লিজ, আই এম সরি। আমি বুঝতে পারিনি এতটুকু সময়ে তুই ভয় পেয়ে যাবি। আমি ভেবেছিলাম তুই আমাকে ফেলে চলে গেছ। আমার কথা শুনে উনি বোকা বনে গেলেন। এই বলদ, আমি তোকে সাধে গাধি বলি? আমি তোকে এমন একটা জায়গায় ফেলে চলে যাব? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি? এতটা খারাপ ভাবিস? তুমি বলেছিলে শিক্ষা দিতে এনেছি, তাই ভেবে নিলি আমি তোকে এখানে ফেলে চলে যাব? আমি তো দোকানে গিয়েছিলাম, দেখলাম তুই মন দিয়ে পানি দিয়ে খেলছিস বাচ্চাদের মতো, তাই ডিস্টার্ব করতে চাইনি। আমাকে বলে তো যেতে পারতে। হ্যাঁ, বলিনি, হয়তো বলা উচিত ছিল। তাই বলে এটা ভাববি? সেটা তো আমি, এটা কি করে ভাবলাম? ভয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমতা আমতা করে বললাম, আসলে ভয়ে আমার মাথা কাজ করছিল না। থাকবি না? বাসায় যাবি? বাসায় যাব, চল। দাঁড়া, জুতা নিয়ে আসি তোর। আমি আনছি। আমি গিয়ে জুতা এনে পরে ভাইয়ার পেছনে হাঁটা দিলাম। গাড়িতে উঠে বসেছি, কিন্তু ওই ঘটনার রেশ এখনো কাটেনি। একটু পর পর ভেতর থেকে কেমন একটা নিঃশ্বাস বের হচ্ছে, একটু পর পর শরীর ঝাঁকি দিচ্ছে। ভাইয়া পানির বোতল এগিয়ে দিল। আমি একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম। মুখটা ধুয়ে ফেল। কিছু খাবি না? না। আমি মুখটা ধুয়ে ভাইয়ার দিকে তাকালাম। মুখটা গম্ভীর করে রেখেছে। হয়তো ফেলে চলে গিয়েছিলেন বলাতে কষ্ট পেয়েছে। এখন আমি কি করে ওনার কষ্ট দূর করব? অনেকক্ষণ পর হঠাৎ ভাইয়ার ঠোঁটের কোণে হাসি ফুটলো। আমি চোখ বড় বড় করে ওনার দিকে চাইলাম। ইয়েস, তুই আসলে ভাবিসনি আমি তোকে ফেলে চলে গেছি। তোর ভীত অবচেতন মন বলছিল আমি তোকে ফেলে চলে গিয়েছি, কিন্তু কোথাও না কোথাও তোর মনে বিশ্বাস ছিল আমি তোকে ফেলে যাইনি। তাহলে তুই আমাকে ডাকতি না, তাই তো? এটা তো আমি ভেবে দেখিনি। যদি ভাবতাম রোদ ভাইয়া চলে গেছে, তাহলে এতবার এত জায়গায় আমি কেন তার নাম ধরে ডাকছিলাম?
আমার মুখেও এইসব ভেবে হাসি ফুটলো। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, আমরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসছি। সে এক সুন্দর পবিত্র অনুভূতি, না পুরাক এই অনুভূতি। আমার আবারও ইচ্ছে করছে ভাইয়াকে একটু জড়িয়ে ধরি, কিংবা তার কাঁধে মাথা রাখি। আচ্ছা, আমি কি প্রেমে পড়ে যাচ্ছি? তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না কেন? ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। নড়ে চড়ে উঠতেই বুঝতে পারলাম ঘুমিয়েছিলাম। গাড়িতে আর বাড়ির সামনে এসে থেমেছে, কিন্তু আমি হেলে আছি কেন? ম্যাডাম, আপনি কি আরো ঘুমাবেন? আমাকে ম্যাডাম কে বললো? ঘুমে ঘুমে অনেক বছর কেটে গেছে, আমি অনেক বড় ফ্যাশন ডিজাইনার হয়ে গেছি। গাড়ি করে বাড়ি ফিরছি আর আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ম্যাডাম বলে ডাকছে। এমন নয় তো? মাথা তুলে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালাম। এমা, এ তো রোদ ভাইয়া। আর আমি তার কাঁধে মাথা রেখে আরামসে ঘুমাচ্ছি। আমি চিৎকার করে ছিটকে পড়লাম, হচ্ছেটা কি? বারবার ওনার গায়ে লেপ্টে যাচ্ছি কেন? আমি কাঁদো কাঁদো হয়ে রোদ ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া হাসছে। এত হাসে কেন? সরি, আসলে ঘুমিয়ে পড়েছিলাম কখন খেয়াল নেই। আর কিভাবে কি হয়েছে আর ফর্মালিটি করতে হবে না, যেভাবে নাক ডাকছিলি বলেই বাঁকা হাসলেন। আমি মুখ ভেঙচি কেটে বললাম, মিথ্যুক। ব্যাগ নিয়ে দৌড়ে চলে এলাম। রোদ মুচকি হাসছে আর বলছে, আজ তুই আমাকে অনেক কিছু দিয়েছিস ফুলকলি, তবে একটু ভালোবাসবি? আমি যে তোর ভালোবাসার কাঙাল। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে নিজেই বকাবকি করছি। আজ আমার হয়েছেটা কি? আজকে কতগুলো লজ্জাজনক ঘটনা ঘটালাম। প্রথমে ভাইয়াকে উঠবি বানালাম, তারপর জড়িয়ে ধরলাম, গাড়িতে ভাইয়াকে অন্যভাবে দেখলাম, তারপর তার কাঁধে মাথা রেখে ঘুমালাম। এই লজ্জা কই রাখি? অন্তত 7 দিন তার সামনে যাওয়া যাবে না। সত্যি সত্যি আমি আর রোদ ভাইয়ার সামনে যাই না। কেন জানি ভীষণ লজ্জা লাগে। রিশাদ রোদ ভাইয়াকে দেখার পর আর আমাকে ডিস্টার্ব করে না। আজ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। আগামীকাল আমার জন্মদিন, আর পরের দিনই রোদ ভাইয়া। এই বাড়িতে আমার জন্মদিন শুধু মা আর বাবাই মিলে নিজেদের মতো করে সেলিব্রেট করত। আর তার পরের দিন রোদ ভাইয়ার জন্মদিন উপলক্ষে বাড়িতে কাকাই গ্র্যান্ড পার্টি দিত। অনেক মানুষজন হই হুল্লোড় হতো ভাইয়ার জন্মদিন। এবারও হয়তো তাই হবে। তখন আমার ভীষণ মন খারাপ থাকতো। এখন আর হয় না, ছোট ছিলাম তাই হয়তো খারাপ লাগতো। যাই হোক, এত বছর পর আবার রোদ ভাইয়ার জন্মদিন পালন করা হবে খুব ধুমধাম করে। 10টায় ডিনার, 11টায় ঘুম, আর নিত্যকার জীবনের কথা। হঠাৎ ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ ধীরে ধীরে আমার নাম ধরে ডাকছে, আর তার গতির নিঃশ্বাসের শব্দ আমার কানে হাওয়ায় ভেসে আসছে। আমার অবচেতন মন বলছে কেউ একজন আমার খুব কাছে যে আমায় ডাকছে। আমি ধড়ফড়িয়ে উঠি। রোদ উঠে ভাইয়াকে দেখতে পাই। ড্রিম লাইটের আলোয় তার চেহারা স্পষ্ট। কালো পাঞ্জাবি পরে আছে। আয়া, পানি? মানে তুই এত রাতে? হুম, তোকে কখন থেকে ডাকছি। কেন ডাকছো? এত রাতে কি দরকার হলো? বাড়ির সব ঠিক আছে তো? না, ডাকাত পড়েছে। আমি আতঙ্কিত হয়ে বললাম, কি? ডাকাত? ভাইয়া কি বলছো? ডাকাত এসেছে? এখন কি হবে? আমার ভয় লাগছে। আহারে ছোট্ট বাবু, ভয় পায় না। তোর 19 বছর হয়ে গেছে রে। তুই বাচ্চা নেই, বাচ্চাদের মতো করিস কেন? আমি জাস্ট কিডিং। আমি রেগে গিয়ে বললাম, রাত দুপুরে তুমি মজা করতে এসেছো? নো বেব, ওঠ, বারান্দায় চল, তবেই বুঝতে পারবি। আমি উঠে বারান্দায় গেলাম। বারান্দায় কি আছে দেখার জন্য। দোলনায় বেলুন দিয়ে সাজানো, বারান্দার রেলিংয়ে ক্যান্ডেল জ্বলছে। দোলনার সামনে একটা সেন্টার টেবিল, তাতে ছোট্ট একটা চকলেট কেক। কেকটা ছোট হলেও অনেক সুন্দর। আমি অবাক হয়ে বললাম, এসব কে করলো? রোদ ভাইয়া মুখ বাঁকিয়ে বলল, কেন, আমাকে তোর চোখে পড়ে না? দ্য গ্রেট রেদওয়ান চৌধুরী করেছে রোদ্দুর এইসব। কখন করলেন? যখন তুই নাক ডেকে ঘুমাচ্ছিলি। আমি মুখ ভেঙচি কাটলাম। আর ভেঙচি কাটতে হবে না, তোর কথা অনুযায়ী বড় হয়ে গেছিস। 19 বছর হয়ে গেছে অলরেডি। 12টা 8 বাজে। কেক কাট। আমি খুশিতে গদগদ হয়ে দোলনায় বসে পড়লাম। তারপর ভাইয়া কেকের ওপর মোম জ্বালিয়ে দিল। 19টা। আমি ফু দিয়ে নেভাতে বলল, ওই দাঁড়া, একটা ছবি তুলি। তোর পাগলের মতো আওলা ঝোয়া চুল ঠিক কর। আমি মুখ বাঁকিয়ে চুল ঠিক করে বসলাম। ভাইয়া বিভিন্ন অ্যাঙ্গেলে অসংখ্য ছবি তুলেছে। এই মুহূর্তে ভাইয়াকে ফটোগ্রাফার মনে হচ্ছে।
অবশ্যই মোম নিভিয়ে কেক কাটলাম। মোম নেভাতে গিয়ে জান শেষ। কেক কাটার পর পড়লাম আরেক বিপদে। ভাইয়া হা করে বলল, কেক খাইয়ে দে। উনি কেন বারবার আমাকে এমন সিচুয়েশনে তোলে? আমি বাধ্য হয়ে ভাইয়াকে কেক খাইয়ে দিলাম। কেক খাওয়া শেষে ভাইয়া বড় একটা রঙিন কাগজে মোড়ানো বাক্স আনলেন। তারপর বললেন, খোল। আমি বাক্সটা খুলে অনেকগুলো চকলেট আর ডিজাইনের ওপর লেখা অনেকগুলো বই পেলাম। ভাইয়া আরেকটা বক্স আনলেন, তাতে অনেকগুলো আইসক্রিম বক্স। ভাইয়া বললেন, আইসক্রিম বক্সগুলো আমার রুমের ফ্রিজে রাখবি, নিচে রাখবি না, আমার রুমে রাখবি, যখন ইচ্ছে হবে এনে খাবি। বুঝলি কুলকলি? আইসক্রিম দেখে আমার খুশি আর দেখে কে, কাউকে ভাগ দিতে হবে না, এতগুলো আইসক্রিম আমার। উফ, কি মজা! এইসব ভাবতে ভাবতে ভাইয়া ছোট্ট একটা বক্স আনলেন আমার সামনে। বক্স দেখে মনে হচ্ছে এত ছোট কেন অলংকার আছে মনে হয়। ভাইয়া বক্সটা খুলে আমার সামনে ধরলেন। তাতে সাদা রঙের একটা ব্রেসলাইট, তাতে সাদা পাথর বসানো। অজান্তেই আমার মুখ দিয়ে বের হয়ে আসলো, ওয়াও! আমার মুখে ওয়াও শুনে ভাইয়ার মুখ উজ্জ্বল হয়ে গেল। তোর পছন্দ হয়েছে? অনেক। ও মাই গড, থ্যাংক ইউ। আমি কি যে টেনশনে ছিলাম, ভেবেছিলাম তোর লাইক হবে না। মেয়েলি জিনিস কখনো কিনিনি, কারো হেল্প নেইনি, উইদাউট হেল্প ভালোই কিনেছি বল। আমি কিছুই বলছি না, তার মুখের এক্সপ্রেশন দেখছি, মুগ্ধতা নিয়ে দেখছি। এর আগে কাউকে এতটা মুগ্ধতা নিয়ে দেখিনি। হাত দে। কেন? তাহলে কি পায়ে পড়বি? পায়ে কেন পড়বো? তাহলে হাত দে, দেখি কেমন লাগে। বলেই আমার উত্তরের অপেক্ষা না করে হাতটা ধরেন। হাত ধরায় আমার সারা শরীরের মধ্যে কাঁপুনি ধরে গেল। তা কি তিনি খেয়াল করেছে? হয়তো না। ওনার কাজ শেষ করলেন, পরিয়ে দিলেন, তারপর বিভিন্নভাবে দেখে বলেন, পারফেক্ট। আমার দৃষ্টি হাতে নয়, ওনার দিকে। ভাইয়ার মুখ দেখে বুঝতে পারছি ওটা আমার হাতে পারফেক্ট হয়েছে। আগামীকাল তো আপনার জন্মদিন, নিশ্চয়ই ধুমধাম করে সেলিব্রেট করবেন। উনি জবাবে মুচকি হাসি দিলেন, তারপর বলেন, আমাকে কি গিফট করবি? আমি ভেবে পাচ্ছি না কি দেওয়া যায়, তাই বললাম, আপনার কি চাই? চাইবেন তাই দেব। উনি খুশিতে গদগদ হয়ে বললেন, যা চাইবো তাই দিবি? হুম, একটা শর্ত। শর্তের কথা শুনে মুখটা ভার করে ফেললো, তারপর বলল, কি শর্ত? যা চাইবে 8,000 টাকার মধ্যে হতে হবে, কারণ এর বেশি টাকা আমার কাছে নেই। উনি আমার কথা শুনে হা হয়ে রইলেন, তারপর বলেন, তোর গিফট তোর কাছে রাখ, লাগবে না আমার। গুড নাইট। বলেই উঠে চলে গেল। যা বাবা, আমি কি করলাম? আমার কাছে যা আছে তাই তো বলবো। কিন্তু কি গিফট দেওয়া যায় রোদ ভাইয়াকে? যেমন তেমন গিফট হলে তো হবে না, স্পেশাল কিছু হতে হবে। আমার বার্থডে এত সুন্দর করে পালন করলেন, আর তাছাড়া সে খুবই স্পেশাল আমার জন্য, গিফটও স্পেশাল হওয়া চাই। কিন্তু কি দেই? সকালে নাস্তার টেবিলে নাস্তা করছি, সবাই আমাকে বার্থডে উইশ করেছে। রোদ ভাইয়া টেবিলে এসে বসলো। কাকিমা রোদ ভাইয়াকে বলল, এত বছর পর দেশে ফিরলি, কত শখ ছিল ধুমধাম করে তোর বার্থডে সেলিব্রেট করব। আর তুই বলছিস বার্থডে সেলিব্রেট করবি না? রোদ ভাইয়া বিরক্ত হয়ে বলল, মা, আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? আজকে রাত 12টার পর 25 বছর পূর্ণ হবে, আর আমি বাচ্চাদের মতো হ্যাপি বার্থডে টু ইউ এগুলো করব? বাচ্চাদের মতো বার্থডে পার্টি করে হাজার হাজার মেহমান ইনভাইট করব? কোনো সেলিব্রেশন হবে না। ঠিক আছে, কিন্তু ছোটখাটো করে তো কিছু করা যায়, ছোট করেই কিছু করি। রোদ ভাইয়া বিরক্তি প্রকাশ করে বল, মা, তুমি কি আমার কথা বোঝো না? আমি বলেছি কোনো সেলিব্রেশন হবে না, ব্যাস হবে না। কাকিমা আর কিছুই বলল না। রোদ ভাইয়া অল্প খেয়েই চলে গেল। কাকিমা রাহাতকে জিজ্ঞেস করলো, রোদের কি হয়েছে রে? অনেকদিন যাবত ও আমার সাথে কথা বলে না ঠিক মতো, কিছু বললে রেগে যায়, কি হয়েছে ওর? ওই মা, আমি তো ঠিকই দেখছি, আমার সাথে তো নর্মাল। ভাইয়া কি আর সেই বয়সে আছে যে ফ্যামিলির সাথে কেক কেটে বার্থডে সেলিব্রেট করবে? আমিও খেয়াল করেছি রোদ ভাইয়া কাকিমার সাথে কিভাবে যেন কথা বলে। যাই হোক, বার্থডেতে কি প্রবলেম? আমি তো ভেবেছিলাম অনেক বছর আগের মতো বড় পার্টি হবে। শাওরিনের ফোনটা বেজে উঠল। সেই সিমে রাহাত ফোন করেছে। রাহাতের নাম্বার দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে। না চেনার ভান করে ফোনটা পিক করে, হ্যালো। হ্যালো মিস অজানা। হু ইজ অজানা? ইউ।
যেহেতু পরিচয় পাইনি তাই অজানা। আপনি কে? ভুলে গেলে? সেদিন না অ্যাডভাইস দিলে আমি রাহাত? ও আপনি, সরি সেদিনের জন্য। আসলে কেউ এতগুলো মেয়ের ইনফরমেশন নিয়ে খেলবে, ইমোশন নিয়ে খেলবে, সেটা আমার পছন্দ না। আর যখন জানতে পারলাম আপনি এতগুলো মেয়ের সাথে এত কিছু যখন জেনেছো, এটাও জানো ওরা কেউ আমার জিএফ নয়। তাতে কি, প্রেম করার হয় একজনের সাথে করো, 2 দিন এর সাথে 2 দিন ওর সাথে, এত চক্কর চালানোর কি দরকার? তাতে তোমার কি? তুমি কি আমার প্রেমে পড়েছো নাকি? জি না। নিজেকে কি মনে করেন? আমি আপনার ওই 10টা জিএফ এর মতো সস্তা নই। আমি যার তার প্রেমে পড়ি না। আপনি 10টা কেন 20টা মেয়ের সাথে ঘোরেন, তাতে আমার বাপের কি? তোমার অনেক কিছু, নয়তো আমাকে বলতে না প্রেম করবে আমার সাথে। আমার কিছুই না। ফোন রাখেন, আজ আয়ের আলো। আমি নাকি ওনার সাথে প্রেম করব? ওকে ওকে, সরি। আমি জাস্ট মজা করছিলাম, অ্যাকচুয়ালি তোমাকে ট্রাই করছিলাম তুমি ওদের মতো কিনা। সরি। আচ্ছা, আমি বাচ্চা একটা মেয়ে, প্রেমের বয়স আমার হয়নি, তাই আমাকে ট্রাই করার কিছুই নেই। তোমার বয়স কত? 17 বছর। ও, প্রেম করতে হবে না, ফ্রেন্ডশিপ করবে? শাওরিন মনে মনে বলছে, এই তো আসছো লাইনে, এখন তুমিই আমার পেছনে ধরবা। ওকে, তবে শর্ত আছে। কি শর্ত? আমাকে দেখতে চাওয়া যাবে না, ফ্রেন্ডশিপ শুরু মাত্র ফোনে সীমাবদ্ধ হয়ে থাকবে। ওকে, ডান। নাও বাই। তোমাকে রাতে ফোন দেব। আজকে আমার ভাইয়ার বার্থডে, তাই বিজি আছি। ধন্যবাদ। ওকে, বাই। রোদ ভাইয়া আমাদের সাথে বার্থডে সেলিব্রেট করতেছে। আমি, রাহাত, তুহিন সারাদিন ঘুরেছি, খেয়েছি, সেলফি তুলেছি, অনেক মজা করেছি। ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ মনে হলো আমার রুমে কেউ এসেছে। ঘুম ভেঙে গেলেও চোখ খুলিনি। আমি চোখটা বন্ধ করেই বুঝতে পারছি এটা রোদ ভাইয়া। আজকাল আমি চোখ বন্ধ করলে রোদ ভাইয়াকে অনুভব করতে পারি, কিন্তু তিনি এত রাতে আমার রুমে কেন? আমি বুঝতে পারছি উনি আমার পাশে এসে বসেছে, অনেকক্ষণ যাবৎ বসেই আছে। আমার চোখ খুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন এসেছে, কেন এভাবে বসে আছে। ভাবছি চোখ খুলে উঠে বসবো, কিন্তু তার আগেই উনি আচমকা আমার হাতের পাতায় ঠোঁট ছোঁয়ালেন। আমি আর চোখ খুলতে পারলাম না, নড়তেও পারলাম না। কি হচ্ছে বুঝতে পারছি না। ভাইয়া আস্তে আস্তে বললেন, আমাকে তো কোনো গিফট দিলি না। আমি চুপি চুপি নিয়ে নিলাম। সরি মাই ডিয়ার ফুলকলি। উনি চলে গেলেন। আমি ধপ করে উঠে বসলাম, আমার সারা শরীর কাঁপছে, এসে রুমেও ঘামছি। এ কি হলো? রোদ ভাইয়া কি করলেন? কেন করলেন? আমার মনে হচ্ছে আমার দৃষ্টির বাইরে অনেক কিছুই ঘটছে, আমার চিন্তাধারার বাইরেও অনেক কিছু চলছে, যা আমি জানি না। আমার কাছে গোপন করা হয়েছে, কিংবা আমাকে দেখানো হয়নি, নয়তো আমি দেখেও দেখতে চাইনি, বুঝতে চাইনি। সত্যি কি তাই? রোদ ভাইয়া, না, এমন কিছু যেন না হয়, তাহলে সব শেষ হয়ে যাবে, আর এই ধ্বংসের কারণ হবেও আমি। আমি ভুল, আমি ভুল ভাবছি, সব ভুল। আমি যথাসম্ভব রোদ ভাইয়াকে এড়িয়ে চলছি, কেননা আমি কোনো ঝড়ের আভাস পাচ্ছি, যে ঝড়ের আঘাতে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি রোদ ভাইয়ার সামনে পড়ি না, তাকে দেখলেই লুকিয়ে পড়ি। বাসায় যতক্ষণ থাকি দরজা সবসময় লক করেই রাখি। রোদ ভাইয়া অনেক চেষ্টা করেছে আমার সাথে কথা বলার জন্য। রোদ ভাইয়ার প্রতি আমার অনুভূতিগুলো দিনকে দিন প্রখর হচ্ছে। আমি প্রতিনিয়ত এই অনুভূতি থেকে পালিয়ে বেড়াচ্ছি। এই অনুভূতিগুলো আমাকে শেষ করে দিচ্ছে। এ থেকে মুক্তি চাই। 10 মিনিট ধরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আমার ফর্সা গাল দুটো ফুলে লাল হয়ে গেছে, কেননা কিছুক্ষণ আগে নিজের হাতে নিজের গালের এই অবস্থা করেছি। হাত জ্বলে যাচ্ছে, সব শেষ করে দিয়েছি। মনকে কঠোর করে নিয়েছি, অনেক ভেবেছি, অনেক কেঁদেছি। সে মনে কেউ থাকবে না, কেউ না, না কোনো অনুভূতি। মন থেকে রোদ ভাইয়াকে বের করে দিয়েছি তার জন্য জমানো পবিত্র অনুভূতি। চিরকালের জন্য সব মুক্তি করে দিয়েছি। আজীবন একা বাঁচতে হবে, একাই বাঁচব। আমার ভীষণ একলা থাকা মানুষ। আমি ভীষণ আমার ভেতরে থাকি, যত্ন করে খুব খেয়ালে রোজ আমিটাকে আমার ভেতরেই রাখি। এতদিনের ঘটে যাওয়া ঘটনা এক এক করে সাজিয়েছি, সবকিছু নিয়ে অতি মনোযোগ দিয়ে সূক্ষ্মভাবে ভেবেছি। এর ফলাফল হিসাবে জানতে পেরেছি রোদ ভাইয়া আমাকে ভালোবাসে, কিন্তু বারবার চাইছি ভুল প্রমাণ হোক।
প্রথমে আমার অনুভূতি আর রোদ ভাইয়ার সম্পর্কে ধারণা করে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করেছিলাম। পরক্ষণেই বাস্তবতা আমার সামনে এসে ধরা দেয়, যার কারণে নিজের উপরে নিজেরই রাগ হয়েছিল। রোদ ভাইয়া ভাবতেও পারেনি, কিন্তু আমি কি করে এমন ভুল করতে পারলাম? এই ভুলের জন্য সব ছারখার হয়ে যাবে, কিন্তু আমি তা কখনোই হতে দেব না। তাই নিজের মনকে বুঝিয়ে নিয়েছি, শুরু হওয়ার আগেই শেষ করে দিয়েছি। আর রোদ ভাইয়া, আই উইশ আমার ধারণা ভুল হোক, খুব করে চাইছি। আমি চিলে কোঠার ছাদে উঠে দুঃখ বিলাস করছি, কিন্তু মশার প্রকোপে ঠিক মতো দুঃখ বিলাস করতে পারছি না। মশা আমার হাত পা ঝাঁঝরা করে দিচ্ছে। আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছি। তখনই মুখে লাইটের আলো পড়ল। আমি চোখ মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করলাম। ওই কে রে? আমি রে। আমি চোখ খুলে সামনে থাকা মানুষটাকে দেখে ভূত দেখার মতো করে চমকে উঠি। এই মশাগুলো আমাকে এতক্ষণ দুঃখ বিলাস করতে বাধা দিয়েছে, আর এখন আস্ত মন খারাপ আমার সামনে দাঁড়িয়ে আছে। রোদ ভাইয়াকে দেখে নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। আরেকবার ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড খাই। আমি যার থেকে পালাচ্ছি সে আমাকে এত রাতে এখানে একা পেয়েছে, কপালে দুঃখ আছে। এত রাতে এখানে কি করছিস? মশার কামড় খাই। আই নো, সে তো দেখছি। তা মশার কামড় কেন খাচ্ছিস? আমার ইচ্ছে করেছে খাচ্ছি। আপনার সমস্যা? না, কোনো সমস্যা না। আপনি করে কেন বলছিস? আমার যা ইচ্ছা হবে তাই বলবো। কিছুক্ষণ নীরবতা। আমি রেলিং ধরে দাঁড়িয়ে আছি, যেতেও পারছি না, কারণ আমি যদি যেতে চাই ভাইয়া আমাকে আটকে দেবে। উড়তেও তো জানি না যে উড়ে চলে যাব। ভাইয়া নীরবতা ভেঙে বলল, মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? আমি ঘাড় ঘুরিয়ে বললাম, আপনাকে কখন বললাম আমার মন খারাপ? তুই আমাকে বলবি, তারপর আমি বুঝবো। তোকে দেখেই বুঝতে পারছি মন খারাপ। কে বলেছে? আমি বিরক্তি নিয়েই বললাম, আপনাকে কেন বলবো? ওকে, বলিস না, কিন্তু যে বলেছে তাকে বল। কড়া গলায় জবাব দে। চুপ করে সব মেনে কেন নিস? মাথাটা উঁচু করে বাঁচ। মাঝে মাঝে মানুষকে স্বার্থপর হতে হয়, নিজের জন্য বাঁচতে হয়, নিজের কথা ভাবতে হয়। তুই যদি ভাবিস গল্পের মতো কোনো রাজপুত্র এসে তোকে এই দুঃখ রাজ্য থেকে উদ্ধার করে নিয়ে যাবে, তারপর হাতে হাত রেখে সাগর পাড়ে দাঁড়িয়ে গান গাইবি, তাহলে ভুল ভাবছিস। আমার ওনার কথায় রাগ হলো, ঝাঁঝালো কণ্ঠে বললাম, আমি কেন তা ভাববো? এসব আজাইরা আজগবি জিনিস আমি ভাবি না। যার যিনি নিজের কোনো ফ্যামিলি নেই সে ভাববে তার জন্য আকাশ পাতাল ফেলে রাজপুত্র আসবে। হাউ ফানি। সরুন, যেতে দিন। আমি আগাতে রোদ ভাইয়া বাধা দেয়। তুই আমাকে অ্যাভয়েড করছিস কয়দিন যাবৎ? কি করেছি আমি? আজ ওনার কণ্ঠ শুনে আমি অবাক হচ্ছি, এতটা মোলায়েম কণ্ঠে কিভাবে কথা বলছে। আমার ভালো লাগে না তাই। কেন ভালো লাগে না? কারণ কি? কোনো কারণ নেই, এমনি। ফুল, সিরিয়াসলি? এমনি এমনি কেউ অ্যাভয়েড করে না। নাও টেল মি হোয়াট হ্যাপেন্ড। আমি আপনার উপরে নির্ভরশীল হতে চাই না। আপনি প্রতিটি কাজে আমার পাশে থেকেছেন, কিন্তু আমি আপনাকে আমার পাশে চাই না, বুঝেছেন? আই থিঙ্ক বুঝেছেন। বলেই আমি চিলে কোঠার ছাদ থেকে নেমে এলাম। ভাইয়া ওভাবেই দাঁড়িয়ে আছে, হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। আমি সিঁড়ির দরজার সামনে যেতেই ভাইয়া পেছন থেকে আমাকে ডাকলেন। আমার শোনার ইচ্ছে নেই, তাই সিঁড়িতে পা বাড়াই। তখনই আমার হাত ধরে টেনে ছাদে এনে দাঁড় করায়। কেন চাস না আমি তোর পাশে থাকি? কারণ আমি একা বাঁচতে চাই। ফুল, এই পৃথিবীতে একা বাঁচা যায় না। সে যতই সাকসেসফুল কিংবা স্ট্রং হোক, কাউকে নিয়ে বাঁচতে হয়। আমি হাত ছাড়িয়ে বললাম, কাউকে নিয়ে, বাট আপনাকে নিয়ে তো নয়, তাই না? আমাকে নিয়ে কি সমস্যা? আমি কি অমানুষ? আমার সাথে বাঁচা যায় না? আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। উনি কি বলছেন? কি বোঝাতে চাইছেন? না, আমি কিছু শুনতে চাই না। ভাইয়া, আমাকে যেতে হবে। আর কত এড়িয়ে চলবি ফুল? আমি জানি তুই আমার ফিলিংসটা কিছুটা হলেও বুঝতে পেরেছিস। আমি থমকে গেলাম, মনে হচ্ছে পানি শূন্য মরুভূমিতে দাঁড়িয়ে আছি। গলা শুকিয়ে যাচ্ছে। ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছি না, ভয় পাচ্ছি না, তবে কি হচ্ছে জানি না। আমি চুলে হাত রেখে চোখটা বন্ধ করে আবারও খুলে ভাইয়ার দিকে তাকালাম। আমি এড়িয়ে চলছি না। আমার না, আমি আপনার কোনো ফিলিংস বুঝি।
আমি এখন যাচ্ছি। আবার পা বাড়ালাম। পেছন থেকে বলে, তুই কি সত্যি বুঝিস না? আমি আর কত ভাবে তোকে বোঝাবো? কি করলে তুই বুঝবি আমি তোকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসি ফুল, খুব ভালোবাসি। আমি স্তব্ধ হয়ে গেলাম। না, আমি পারলাম না কিছুতেই এই শব্দ ভাইয়ার মুখ থেকে শোনা এড়াতে পারলাম না। বুকটা ধুকপুক ধুকপুক করছে। আমার বুকের ভেতর উথাল পাথাল শুরু হয়ে গেছে। আমি নড়তে পারছি না। রিশাত আমাকে সেই দিন বলেছিল ভালোবাসার কথা, কিন্তু এমন মনে হয়নি। কিন্তু আজ আমার চোখ বেয়ে পানি পড়ছে, সারা শরীর কাঁপছে। হঠাৎ করে হার্টবিট বেড়ে গেল। এতটাই উচ্চ স্বরে হার্টবিট হচ্ছে যেন আমার কান ফেটে যাবে। রোদ অনেক আশা নিয়ে ফুলের দিকে তাকিয়ে আছে, কিন্তু ফুল নড়ছে না, না কিছু বলছে। ফুল, রোদ ভাইয়ার মুখে আমার নামটা শুনে আমার হুঁশ হলো। আমি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বললাম, আমি আপনার বোন হই রোদ ভাইয়া। আপনার মুখে এই কথাটা আশা করিনি। এই কথাটা শুনে রোদ ভাইয়া শান্ত চেহারা অশান্ত হয়ে গেল। হঠাৎ করেই তার মুখটা হিংস্র হয়ে গেল। আবছা আলোয় আমি তার রাগে লাল হয়ে যাওয়া মুখটা দেখতে পাচ্ছি। কেমন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, রাগের মাথায় যদি উল্টোপাল্টা কিছু করে বসে। রোদ ভাইয়া আমার কাছে এসে চোয়াল শক্ত করে চেঁচিয়ে বলল, বোন মাই ফুট, তুই আমার কোন জন্মের বোন হোস? হাই, তুই আমার মায়ের পেটে জন্মেছিস? তুই তো আমার চাস্তো বোনও না। তোর সাথে আমার রক্তেরও কোনো সম্পর্ক নেই। মেহরিন, শাওরিন আর পিহু ছাড়া আমার আর কোনো বোন নেই। তুই আমার বোন নস। মাইন্ড ইট। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, শরীর অসাড় লাগছে। ছাদে বসে পড়লাম, তারপর কাঁদতে লাগলাম। চোখে হাত রেখে বললাম, না, আপনি আমাকে ভালোবাসেন না। আপনি মিথ্যা বলছেন। প্লিজ বলেন যে আপনি মিথ্যা বলছেন। সব মিথ্যা। আপনি মজা করছেন। রোদ ভাইয়া আমার পাশে শান্ত হয়ে বসে পড়ল, বলল, না ফুল, আমি মিথ্যা বলছি না। আমি সত্যি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। তুই আমার সেই একতরফা ভালোবাসা। তোর কি এক মুহূর্তের জন্যও মনে হয়নি আমি তোকে ভালোবাসি? আমার কোনো কাজে বুঝিসনি আমি তোকে ভালোবাসি? আমি তো বারবার বুঝিয়ে এসেছি তোকে। ভাইয়া আমাকে দাঁড় করালেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, এ হতে পারে না, সব ভুল। আপনি সব ভুলে যান। আমি ভালোবাসি না আপনাকে, ভুলে যান সব। রোদ ভাইয়া আমার দু বাহু চেপে ধরে আমাকে ঝাঁকিয়ে বলল, ভুলে যাব? কি ভুলে যাব ফুল? নিজেকে? আমি পুরো দুনিয়াকে ভুলে যেতে পারি ফুল, ফুলকে নয়। আমি তোকে কতটা ভালোবাসি তা তোর কোনো ধারণার বাইরে। সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে এসেছি। প্রতিটা মুহূর্তে তোকে নিয়ে স্বপ্ন সাজিয়ে এসেছি। তা আমি কিভাবে ভেঙে দেই ফুল? কিভাবে? নিজের হাতে নিজেকে কিভাবে খুন করব? পারবো না। আমি তোকে ভুলতে পারবো না, কিছুতেই না। আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই ফুল, যে কোনো মূল্যে তোকে চাই। তুই আমার সুখের ঠিকানা, আমার মনের শান্তি, তৃপ্তি, প্রশান্তি। তোকে আমি হারাতে পারবো না। মরে যেতে রাজি আছি, তবুও না। আমি নির্জীব হয়ে দাঁড়িয়ে আছি। শরীর মন কোনো কিছুই কাজ করছে না। আমার দৃষ্টি মেঝেতে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি শুধু জানি রোদ ভাইয়া নিজেকে জ্বালিয়ে খেলায় নেমেছে। যে খেলায় কষ্ট ছাড়া আর কিছু নেই। আমি কিছুতেই তা হতে দেব না। নির্লিপ্তভাবে বললাম, আমি আপনাকে ভালোবাসি না। আমার দিকে কিছুটা ঝুঁকে বলল, তাতে কি? ভালোবাসিস না তো ভালোবাসবি, কিন্তু আমার এত বছরের ভালোবাসা মিথ্যা হতে পারে না।